যে আমরা একটু আপনার কাছে একটু জানতে চাই যে আমরা শুনতে পাচ্ছি মানে কোনো একটা পাখি এসে আমাদের বলে যাচ্ছে যে আপনাকে ডেপুটি স্পিকার করা হবে, আপনাকে কোনো একটা মন্ত্রী হওয়ার অফার দেওয়া হইতে পারে, বিএনপি নানাভাবে চায়, যেটা আপনি আসলে একটু বলতেছিলেন যে ঘরের মেয়ে ঘরে ফিরে আসুক, এগুলি কি আপনি পাইতে শুরু করছেন, বিবেচনা করতে শুরু করছেন, এগুলি আপনি কিভাবে ভাবতেছেন? আমি কিছুই পাই নাই। আচ্ছা, ইলেকশনের আগে পেয়েছি, ইলেকশনের পরে আর আমি ইলেকশনের পরে। আচ্ছা, যদি আমি এরকম বলি যে আপনি যেহেতু স্বতন্ত্র, আপনার জন্য কিন্তু জামায়াত এনসিপি জোটের জায়গাও উন্মুক্ত, তো যেহেতু এইবার এসে এটা আবার খুব বেশি শুনতেছে যে এটা আদর্শের জোট না, এটা হচ্ছে একটা নির্বাচনের জোট, একটা মোর্চা, সেই ক্ষেত্রে কি আপনি ওইটা বিবেচনা করবেন যে মানে জামাতে ইসলামী এনসিপি জোট, সেইটাও আপনি বিবেচনা করতে রাজি না? আপনার রাজনীতিটা যদি বলি যে আপনার রাজনীতিটা কি ধরনের রাজনীতি হবে, মানে আপনি কি সবকিছু মানে আপনি কি বিএনপি রাজনীতিটা করবেন, যেটা হচ্ছে আপনি দীর্ঘদিন টেলিভিশন আপনি বলতে চেয়েছেন যে আপনি বিএনপি রাজনীতির স্কুলের একজন মানে আমি বলবো যে একজন সাংঘাতিক রকমের সুন্দর করে বলা আলোচকও বটে, জাতীয়তাবাদ থেকে শুরু করে মানে সব মানুষের সব দলের জন্য একটা বহু দল বহু মতের যে একটা ধারণার রাজনীতি বিএনপি, যেটা রাষ্ট্রপতি মানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটা করেছেন, সেই রকম আপনার রাজনীতিটা কি হবে আসলে? আপনি কি আওয়ামী লীগের রাজনীতি করবেন, বিএনপি রাজনীতি করবেন, সমাজতন্ত্রের রাজনীতি করবেন, নাকি জামাত ইসলামের রাজনীতি বা ধর্মের রাজনীতি করবেন? মানে এটাকে আপনি ঠিক করছেন, সেইটা কিরকম, সেটাকে আপনি ভাবছেন? হ্যাঁ, ভেবেছি। আচ্ছা, জাতীয়তাবাদ তো ডেফিনেটলি, এটা তো আমার পরিচয়, এবং আমার কাছে সবার আগে বাংলাদেশ, কিন্তু সবার জন্য বাংলাদেশটা খুব জরুরি। আমাদের এখন সবার জন্য একটা বাংলাদেশ করতে হবে। আমরা গত 17 বছর প্রচুর বিদ্বেষ এবং বিভেদের রাজনীতি দেখেছি, ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অন দ্য বেসিস অফ মুক্তিযুদ্ধের চেতনা, ডিভাইড অন দ্য বেসিস অফ কোন এলাকা। এত ডিভাইডেশন আর বাংলাদেশ নিতে পারবে না। ছোট দেশ, ঘনবসতি, সবার জন্য বাংলাদেশ খুব জরুরি। এক, দুই হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। ওয়েলফেয়ার পলিটিক্স ডিফিকাল্ট বলেই মানুষ কিন্তু ওয়েলফেয়ার পলিটিক্সের যে আইডেন্টিটি পলিটিক্সটা বেশি পছন্দ করে, বেশি চলে, বিশেষ করে আমাদের মতন দেশে, সাবকন্টিনেন্টে। হ্যাঁ, ধর্মের কার্ড বেশি চলে, জাতীয়তাবাদের কার্ড বেশি চলে, কিন্তু আমার মনে হয় যে ওয়েলফেয়ার পলিটিক্সটা নিয়ে কথা বলার খুব জরুরি সময় এটা। এবং আমি ওয়েলফেয়ার পলিটিক্সটা আমি আমার ছোট্ট কনস্টিটুয়েন্সি দিয়ে শুরু করব, এবং আমি এই কঠিন পলিটিক্সটাকেই আমি নার্চার করব, নারিশ করব, এবং এটাকেই আমি স্টাবলিশ করার চেষ্টা করব। ওকে, আপনার কাছে কি মনে হয় যে আপনি এইটা করতে গেলে আপনার বড় চ্যালেঞ্জ কোন দিক থেকে আসতে পারে? যেমন আমরা কিন্তু যদি সাদামাটা ভাষায় বলি যে এই 15 মাসে আপনি কিন্তু অনেকভাবে আক্রান্ত হয়েছেন, সামাজিক মাধ্যমে আক্রান্ত হয়েছেন, সামনাসামনি আক্রান্ত হয়েছেন, আপনার আচরণের জন্য, আপনার বকাঝকার জন্য, আপনি অনেক গালাগালি দেওয়ার জন্য আপনি আক্রান্ত হয়েছেন, কিন্তু বেসিক্যালি আপনাকে কিন্তু আক্রমণ করা হয়েছে, আপনি আক্রমণ থেকে মুক্ত ছিলেন না। সেই আক্রমণের শিকারটা আপনি আসলে কয়েকটা জিনিসের কারণে এটা হয়েছেন, এটা কিন্তু একদম যে কারণ আপনি নারী, কারণ আপনি হচ্ছেন অনেক বেশি স্বাধীনচেতা, কারণ হচ্ছে আপনি সব মানুষের সমান অধিকারের কথা বলেন, কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠী। এইটা আপনি এখন কেমনি অতিক্রম করবেন? বাংলাদেশের মানুষ তো মনে হয় আপনার বিপরীত স্কুলটাই চায়, নাকি সোশ্যাল মিডিয়া দেখলে এরকম মনে হয়? এটা মনে হয়, এটা আমি আরেকটা জায়গায় আমার আলোচনা করেছি আমি, যে আমরা না নয়েজি পিপল দেখি চারপাশে, কিন্তু ওরা কিন্তু সংখ্যায় কম। হ্যাঁ, মেজরিটি কিন্তু আপনি দেখবেন, এই যে আমি বললাম সবার জন্য বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ, এটাই কিন্তু মেজরিটি মানুষ পছন্দ করে, কিন্তু বলে না। সুযোগ দেন, ব্যালটে কিন্তু বলে দিচ্ছে, ব্যালটে কিন্তু তারা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। সো মানুষ যারা ফেসবুকে অনেক হইচই করে, তাদেরকে দেখি বলে আমরা মনে করি তারাই বোধহয় ডমিনেন্ট ফোর্স, তারাই বোধহয় মেজরিটি। বাট নো, মেজরিটি পিপল হচ্ছে সাইলেন্ট। তারা সুযোগ পেলে তাদের মতামতটা চুপে চাপে ভোটে দিয়ে দেবে, কিন্তু অত শোরগোল তারা ফেসবুকে করবে না। আচ্ছা ফারহানা, আমি জানি না আপনি কতটুকু বলতে পারবেন, আপনি যে ধর্ম, মাথায় কাপড় দেওয়া,
আলাদা একটা চেহারা, এটাকে আপনি ভোটের মাঠে কেমনে ডিল করলেন? এবং যেখানে এখানে একজন খুবই বয়স্ক ক্লেরিক ছিলেন এখানে, যিনি খুব জনপ্রিয় ওয়াজ করার জন্য, তিনি জনপ্রিয়, তার ব্যয় জনপ্রিয়, মানে ওনারা অনেক পারিবারিকভাবেই অনেক জনপ্রিয়, এটাকে আপনি কিভাবে ডিল করলেন? মানুষ আপনাকে জিজ্ঞেস করে নাই যে মা তুমি ভোট চাইতে আসছো কিন্তু তুমি তো আমাদের মতো না, না এরকম বলে নাই? একদম না, শিওর বলে নাই? একদম না খালেদ ভাই। এটা কেমনে সম্ভব? মানে ওইখানে তো আমরা শুনছি যে তারা না 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 একদম না খালেদ মানে ভাই, আমাদের একদম বয়স্ক মা খালারাও বলে নাই, কেউ বলে নাই খালেদ ভাই। আমরা না আসলে ফেসবুকের ওয়ার্ল্ডে থাকতে থাকতে আমরা মনে করি ওটা রিয়েল। না না খালেদ ভাই, বট আইডির রাজত্ব ফেসবুকে। আমাদের গ্রামের যে সাধারণ মানুষ, গরিব মানুষ যারা, খাওয়া মানুষ যারা, ওরা অনেক উদার মনের, অনেক স্বচ্ছ এবং অনেক স্পষ্ট ওদের চিন্তা। ওরা কিন্তু আমাদের মতো এত কনফিউজড না। আমার যে গ্রামের ভাই খুবই মুসল্লি, যার সাদা দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, উনি আপনাকে কি করে মানে মানে উনি আপনাকে, আপনি উনাকে কি করে ডিল করেন, বা উনি আপনাকে কি বললো ইলেকশনের সময়? ভালো, একদম খুবই স্বাভাবিকভাবে আমি ওনাকে বলেছি যে ভাই এবার ভোটটা আমাকে দিয়েন, একটু চেষ্টা করি 5 বছর, না পারলে আর আসবো না আপনাদের কাছে। দিয়েছে তার প্রমাণ তো। 70,000 ভোট পেয়েছেন আপনি? না, 1,17,18,000 1,18,000 ভোট পেয়েছেন আপনি। 46,000 মানে কত, 24,000 ভোটের ব্যবধানে জিতেছেন? 38,000 ভোটের ব্যবধানে জিতেছেন। আমার 1,18,000 আপনি ভোট পেয়েছেন, কিন্তু এটা একটা, কিন্তু আপনি কিন্তু একটা মানে কি বলে যে একটা গবেষণার, কারণ বাংলাদেশে যখন আমরা শুনতেছিলাম যে বাংলাদেশ ধীরে ধীরে আসলে অনেক বেশি মৌলবাদের নিগড়ে, অনেক বেশি ওইটার মধ্যে, তো আপনি একটা প্রত্যন্ত অঞ্চলে, যেটা বর্ণনা আপনি নিজে দিচ্ছেন, সেখানে আপনি এটা ফিল করতেছেন যে এইটা মানে আমার মতে যে কোনো একজন ক্লেরিক, যে যখন পাকিস্তান আমলে ফাতেমা জিন্নাহ ভোটে দাঁড়াইছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট পদে, আর ওইদিকে দাঁড়াইছিলেন হচ্ছে আইয়ুব খান, তো ওই ক্লেরিক বলছিলেন যে আইয়ুব খানের পুরুষ হওয়া ছাড়া আর কোনো গুণ নাই, আর ফাতেমা জিন্নাহর মেয়ে হওয়া ছাড়া আর কোনো দোষ নাই। আপনি এই দোষ কেমনে কাটাইলেন? মানে একটা মজার ঘটনা বলি। আমি তো টিপ দেই সবসময়, তো এলাকাতেও দেই। তো আমার সাথে একটা ছোট্ট ছেলে থাকে, ও এসে একদিন সকালবেলা আমার পা চেপে ধরছে, আম্মা পা ছাড়বো না। কি হয়েছে বল, কি কিছু করছিস তুই? না কিছু করি নাই। তো বল না, তুই কি বল না। আম্মা টিপটা দিয়ে বাইরে না। তারপরে আমি বলছি বাবা আমি এইটাই বাবা, আমাকে এইভাবেই নিতে দে, মানুষ যদি আমাকে নেয় এইভাবেই নিবে। আমার কাজের মধ্যে দিয়ে আমি টিপ দিলাম না, এইটা যেন মানুষের মানে প্রথমে মাথায় না আসে। আমার কাজটা করতে দে, তুই দেখ মানুষ দিবে। সে তো আর আমার পাছায় না, আম্মা আপনি হাইরা যাবেন, আম্মা আপনি দিয়েন না, আম্মা আপনি দিয়েন না। কি হলো? মানুষ তো তাকালো না, মানুষ তার ভালোটা কোথায় বিশ্বাস করতে পারে সেটা সে ঠিকই বুঝলো। আপনার কি মনে হয় যে আমাদের মেয়েরা কি আপনার ফাইটটা তো সবার পক্ষে করা সম্ভব না, কিন্তু আমাদের আসলে এরকম একটা পৃথিবী করতে হবে, এরকম একটা দেশ করতে হবে যে আমাদের মেয়েদের এত কঠিন ফাইট না করতে। আপনি কি এটার ব্যাপারে আশাবাদী? এটা আমার প্রায় শেষ প্রশ্ন। আমি এখনো খুব আশাবাদী না। কেন আশাবাদী না আপনাকে বলে শেষ করি। জামাতে ইসলাম 0% মেয়েকে নমিনেশন দিয়েছে। জামাতে ইসলাম এটা পরিষ্কার বলেছে তারা নেতৃত্ব পর্যায়ে নারী দেখতে চায় না, এটা তাদের দলের পলিসি না। যেই মেয়েরা এটা মেনে নিয়ে জামাত করেছে তাদের ব্যাপারে আমার পূর্ণ শ্রদ্ধা আছে, কারণ অন্তত এখানে এই ট্রান্সপারেন্সিটা আছে। যারা যাচ্ছে তারাও জানে যে তারা আমির হবেন না, সেই অ্যাসপিরেশন, আশা, আকাঙ্ক্ষা কোনোটাই তাদের মধ্যে নাই। কিন্তু আপনি যখন একটা লিবারাল পলিটিক্সের কথা বলবেন, আপনি যখন মুখে বলবেন নারী পুরুষ সমান, কিন্তু নমিনেশন দেওয়ার সময় পিতৃ কোটা বা স্বামী কোটায় 3% দিয়ে থামবেন, সেটা তো একটা মানে সাদা চোখের মুনাফেকি। এই মুনাফেকি জানলে তো আমার মতো মেয়ে যেতাম না। এই মুনাফেকিটা বাংলাদেশে বন্ধ হওয়া দরকার। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে। দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এই যাত্রা লগ্নে আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। স্বাধীনতা প্রিয়, গণতান্ত্রিক আমি প্রিয়। জনগণের কারণেই দেশে আবার মানুষের অধিকার,
সম্মান এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে বলতে চাই, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার। প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য। ফ্যাসিবাদের সময়কালে দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। সারা দেশে জুয়া এবং মাদকের বিস্তারকেও বর্তমান সরকার আইন শৃঙ্খলা অবনতির অন্যতম কারণ বলে চিহ্নিত করেছে। সুতরাং জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সব রকমের কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে। দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। আমি দেশবাসীকে পবিত্র মাহে রামাদানের শুভেচ্ছা জানাই। রামাদান আত্মশুদ্ধির মাস। আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি, তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। যদিও আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, রামাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন। হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র এবং সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সকল ক্ষেত্রে অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। ক্ষুদ্র, মাঝারি কিংবা ছোট বড় সকল ব্যবসায়ীদের প্রতি বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি সহজ এবং স্পষ্ট। বর্তমান সরকার ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ উভয় স্বার্থ রক্ষা করেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চায়। সুতরাং সরকারের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ গ্রহণ করলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিংবা ক্রেতা বিক্রেতা উভয়েরই স্বার্থ রক্ষা হবে, এ ব্যাপারে আপনাদের যে কোনো ধরনের পরামর্শ কিংবা অভিযোগ শুনতে সরকার প্রস্তুত। ক্রেতা বিক্রেতা গ্রহীতা এই সরকার সকলেরই সরকার। এই সরকার আপনাদেরই সরকার। আপনারাই ভোটের মাধ্যমে এই সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আপনারাই এই সরকারের শক্তি। পবিত্র রামাদান মাসে রোজাদারগণ বিশেষ করে ইফতার, তারাবি, সেহরি এই সময়গুলোতে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান। এই বিষয়টি নিশ্চিত করতে এরই মধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। অপচয় রোধ করে কৃচ্ছতা সাধন প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। অফিস আদালতে বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ, পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাও ইবাদতেরই অংশ বলেই আমি মনে করি। দেশের সকল
সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী এবং জনসাধারণের প্রতি কৃচ্ছ্রতা সাধনের আহ্বান জানানোর আগে আমি সরকারের মন্ত্রী এবং বিএনপি সংসদ সদস্যদেরকে দিয়েই একটি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছি। বিএনপির সংসদীয় দলের প্রথম সভাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধাও নেবেন না। আমি আপনাদের সামনে বলেছিলাম রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সরকার মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণ করবে। আমি মনে করি বিএনপির সংসদীয় দলের এই সিদ্ধান্ত ন্যায়পরায়ণতার আদর্শেরই একটি অন্যতম প্রতিফলন। বিভাগীয় শহরগুলিতে বিশেষ করে রাজধানী ঢাকায় যানজট অত্যন্ত নিয়ন্ত্রণহীন। হাটে মাঠে ঘাটে অফিস আদালতে জনগণের ভোগান্তির শেষ নেই। জনজীবনের নানা ক্ষেত্রে জনদুর্ভোগ লাঘব করা না গেলে জনমনে স্বস্তিও ফিরবে না। রাজধানীতে জনসংখ্যার চাপ কমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। মানুষ তার নিজ জেলায় কিংবা নিজের বাসা বাড়িতে থেকেও যাতে সহজভাবে সঠিক সময়ে অফিস আদালত ব্যবসা বাণিজ্য করতে পারেন সেই লক্ষ্যকে সামনে রেখেই সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই পরিকল্পনার অংশ হিসাবে প্রথমেই রেল, নৌ, সড়ক এবং সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম পুনর্বিন্যাস ও সমন্বয় করা হচ্ছে। আমরা মনে করি সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থার সহজ, সুলভ এবং নিরাপদ করা গেলে একদিকে যেমন জনগণের শহর কেন্দ্রিক বা নগর কেন্দ্রিক নির্ভরতা কমবে, অপরদিকে পরিবেশেরও উন্নতি হবে। আমাদের চারপাশে সমস্যার শেষ নেই, তবে সমস্যার পাশাপাশি সম্ভাবনাও কিন্তু কম নয়। আমাদের বৃহৎ জনগোষ্ঠীকে যদি আমরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারি তাহলে এই জনসংখ্যাই হবে আমাদের জনসম্পদ। আমরা নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে পারলে শুধু বাংলাদেশই নয়, বিশ্ব বাজারও আমাদের জন্য উন্মুক্ত। তথ্য প্রযুক্তির সিঁড়ি বেয়ে বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। প্রযুক্তির এই প্রতিযোগিতামূলক বিশ্বে সম্মান এবং স্বচ্ছতার সঙ্গে টিকে থাকতে হলে আমাদেরকে কোনো না কোনো একটি বিষয় বা কাজে পারদর্শী হতে হবে। দেশের কোটি কোটি শিক্ষার্থী এবং তরুণ যুবশক্তির উদ্দেশ্যে বলতে চাই, মেধায়, জ্ঞানে, বিজ্ঞানে নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলার জন্য যত রকমের সহযোগিতা দেওয়া যায় সব রকমের সহযোগিতা দিতে বর্তমান সরকার প্রস্তুত। কর্মসংস্থান এবং কর্ম পরিবেশ নিশ্চিত করার সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। দীর্ঘ 18 বছর পর দেশে ফিরে গত বছর 25শে ডিসেম্বর আমি বলেছিলাম দেশ এবং জনগণের জন্য আই হ্যাভ এ প্ল্যান। 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে ঘুরে আমার প্ল্যান পরিকল্পনার অনেক কিছু আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আপনারা স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন, সকল পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দিয়েছেন। এখন এই সুযোগকে কাজে লাগিয়ে সকল অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের। আমরা আমাদের পরিকল্পনা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ। অঙ্গীকার পূরণের এই যাত্রা পথে আমরা ভবিষ্যতের দিনগুলোতেও আপনাদের অব্যাহত সমর্থন প্রত্যাশা করি। প্রিয় দেশবাসী, সরকার প্রধান হিসাবে আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বিষয়ে প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি, এই সরকারের প্রতি আপনাদের সবার সমান অধিকার। বিএনপি সরকার বিশ্বাস করে দল, মত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র সবার।
এই দেশে, এই রাষ্ট্রে একজন বাংলাদেশি হিসাবে আপনার, আমার, আমাদের প্রতিটি বাংলাদেশি নাগরিকের অধিকার সমান। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ এবং সুস্থ রাখুন। আল্লাহ আমাদের সকলকে ইতিবাচক পরিকল্পনাগুলো বাস্তবায়নের তৌফিক দিন। পবিত্র রমাদান মাস শুরুর শুভ লগ্নে আল্লাহর দরবারে এই নিবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।